আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি থেকে যে সকল শিক্ষকবৃন্দ আপনারা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত পেয়েছেন এবং প্রতিষ্ঠানে যোগদান করেছেন, আপনারা সামনের মাসের অক্টোবর মাসের 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে আপনাদের এমপিও আবেদন করতে হবে স্কুল এবং কলেজের শিক্ষকদের। তো আমরা ইএমআইএসে কিভাবে এমপিওর আবেদন করব সেই বিষয়ের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ নিয়ে আমরা আলোচনা করেছি। আপনারা আমাদের পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতে পেরেছেন। আজকে আমরা তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করব। তার আগে চলুন আমরা প্রতি ন্যায়ের মতন আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমরা লিখব www.emis.gov.bd বা আপনি emis.gov.bd লিখলেও হবে। এটি লেখার পর আপনি ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি হোম পেজ আসবে। যেই হোম পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে লগ ইন অপশন আছে, যেটি আপনারা আগে দেখেছেন। লগ ইনে আপনারা ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি হোম পেজ আসবে, ওয়েলকাম টু ইএমআইএস সাইন ইন। এখানে খেয়াল করুন আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে সাইন ইন করতে হবে, যেটি আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছে আছে। তো আমি এটি দিয়ে এখানে সাইন ইন করলাম। সাইন ইন করার পর পরবর্তীতে আমার সামনে আরেকটি হোম পেজ আসবে, যেখানে 3টি মডিউল থাকবে। এই 3টি মডিউলের মধ্যে আপনার কাজ থাকবে ডান পাশের এমপিওতে ক্লিক করা। এই এমপিওতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো মডিউল আসবে। এই মডিউল থেকে আপনারা নিউ এমপিও দেখবেন, বাম পাশে নিউ এমপিও আছে। এই নিউ এমপিওতে ক্লিক করবেন। নিউ এমপিওতে ক্লিক করার পর আপনি আপনার সামনে যেই এমপিও অ্যাপ্লিকেশন অনলাইনে emis.gov.bd-তে করবেন, তার প্রথম ধাপটি আপনি দেখতে পারবেন। এই প্রথম ধাপ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করব। আমরা দ্বিতীয় ধাপ নিয়েও আলোচনা করেছি। আজকে আমাদের তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত বলবো আপনারা কিভাবে এই তথ্যটি দিবেন এবং সঠিকভাবে পূরণ করবেন। যারা আগের ভিডিওটি দেখেননি, অবশ্যই আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা তৃতীয় ধাপে এসে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রত্যাশিত পদবি, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার প্রত্যাশিত পদবি অবশ্যই আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার, আপনি এই অ্যাসিস্ট্যান্ট টিচারে ক্লিক করবেন, সহকারী শিক্ষক। এর পরবর্তীতে পদবীর স্ট্যাটাসটা কি হবে? পদবীর স্ট্যাটাসটা হবে, এখানে ক্লিক করবেন, আপনার সামনে আসবে অনেকগুলো অপশন, আপনি এখান থেকে দিবেন রেগুলার। পরবর্তীতে প্রত্যাশিত বিষয়, আপনার প্রত্যাশিত বিষয় কি, আপনি কোন বিষয়ে আপনি এনটিআরসি আপনাকে সুপারিশপ্রাপ্ত করেছেন বা আপনার নিবন্ধনধারী হয়েছেন, আপনি এখানে ক্লিক করবেন। যে বিষয়ের আপনি শিক্ষক, সেই বিষয় আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখানে সকল বিষয় আছে, আমি আপনাদের একটি বোঝানোর জন্য ইংলিশ দিয়ে বোঝাচ্ছি। তো আপনার প্রত্যাশিত বিষয়, আপনাদের যেই শিক্ষকের যে প্রত্যাশিত বিষয় এবং যেই বিষয়ের শিক্ষক আপনি, সেটি এখান থেকে আপনি দিয়ে দিবেন। পরবর্তীতে আপনার প্রত্যাশিত পে কোড, এখানে খেয়াল করুন এই প্রত্যাশিত গ্রেড, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলা গ্রেড এখানে আসবে। যেহেতু আপনারা বিএড করা যেহেতু আপনাদের নেই, তাদের অবশ্যই পে কোড হবে 11। যাদের বিএড করা আছে তারা আবেদন যদি করেন, সেক্ষেত্রে আপনারা জানেন বিএড করা হয়ে থাকলে সেক্ষেত্রে 10ম গ্রেড হয়। যেহেতু এখন যারা নতুন শিক্ষক আপনারা এমপিও আবেদন করছেন, বেশিরভাগ শিক্ষকেরই আপনার বিএড করা নেই, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এখানে পে কোড হবে 11। পরবর্তীতে প্রত্যাশিত গ্রেডের ধাপ, দেখেন এখানে অটো চলে এসেছে। যখন আপনি পে কোড 11 দিবেন, তখন কিন্তু আপনার স্কেলটি চলে আসবে 12,500 টাকা। পরবর্তীতে পেশাগত তথ্য পিডিএস অনুযায়ী, পেশাগত তথ্য আপনার পিডিএস অনুযায়ী আপনাকে দিতে হবে। প্রথমে আছে পদবি, আপনি এখানে ক্লিক করবেন। এখানে খেয়াল করুন, এখানে পদবীর এখানে আপনি ক্লিক করলে এখানে কিন্তু তথ্যটি আসছে না। এটি না আসার কারণ হচ্ছে এই পদবীর এখানে ক্লিক করলে আপনার এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার আপনি এখান থেকে দিয়ে দিবেন এবং এটা অটো আসবে। আপনারা যখন এইচআরএম এ রেজিস্ট্রেশন করবেন,
পরবর্তীতে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ করবেন, তখন এই তথ্যটি এখানে অটো চলে আসবে। এক্ষেত্রে আপনার কিছু করা লাগবে না, যেহেতু আমি আগের তথ্যগুলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ আপনাদের বোঝানোর জন্য শুধু আমি দেখিয়েছি, যেহেতু আমি এখনও কাজটি অনলাইনে শুরু করিনি, যদি 1 তারিখ থেকে শুরু হবে। তো আপনাদের ওই তথ্যটি এখানে অটো চলে আসবে। পদবি আসবে অ্যাসিস্ট্যান্ট টিচার, আপনার বিষয় আসবে এখানে আপনার যে বিষয়ে শিক্ষক সেই বিষয় চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম রূপালী ব্যাংক। আপনি যখন এই সার্মে রেজিস্ট্রেশন করবেন, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ আপনারা করবেন, আপনার প্রতিষ্ঠান যেই ব্যাংকের আওতায় আছে, যেহেতু আমার প্রতিষ্ঠান রূপালী ব্যাংকে বেতন উত্তোলন করা হয়, সেক্ষেত্রে রূপালী ব্যাংকটি এখানে কিন্তু সিলেক্টেড হয়েছে। সেক্ষেত্রে আপনি চাইলে অন্য ব্যাংকও দিতে পারবেন। যখন আপনি পুরো প্রসেসিং প্রথম থেকে যখন কাজগুলো করবেন, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে এখানে খেয়াল করুন আপনার যোগদানের তারিখ, এটাও কিন্তু আপনার এখানে অটো চলে আসবে। যখন আপনি প্রাথমিকভাবে ধাপে ধাপে কাজ করবেন, তখন এটা কিন্তু অটো আসবে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। এখানে খেয়াল করুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আপনি যেই ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, সেটি রূপালী ব্যাংক হোক বা সোনালী ব্যাংক হোক, আপনি যেই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়ের এখানে সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তীতে এখানে জিবিএসএস এর ধরন, এখানে খেয়াল করুন, এখানে আপনার রেগুলার হবে, এখানে ক্লিক করবেন, আপনি এখানে দিবেন রেগুলার। পরবর্তীতে এখানে খেয়াল করুন পরিচালনা পর্ষদের মেয়াদ হইতে, এপাশে খেয়াল করুন পরিচালনা পদ এর মেয়াদ পর্যন্ত এবং পরিচালনা পর্ষদ স্থায়ীকাল হইতে পরিচালনা পর্ষদ স্থায়িত্বকাল পর্যন্ত। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যেই কমিটিটি আছে সেই কমিটিটি আপনার শুরু হয়েছে এবং শেষ হবে কত তারিখে, সেটি এখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনার তারিখ চলে আসবে, সেটি আপনাকে দিতে হবে। আপনার প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ যেটি কমিটি, সেটি আপনাকে এখানে দিয়ে দিবেন। আপনারা প্রতিষ্ঠানে যেহেতু এখন অ্যাডক কমিটি আছে এবং সেটির মেয়াদও ফুরিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা অ্যাডক কমিটির যে মেয়াদটি আছে এবং যেহেতু এখনও নিয়মিত কমিটি হয়নি, আপনাকে সেটিই দিতে হবে। যদি পরবর্তীতে কমিটি নতুন হয় আপনার আবেদন করার আগে, যেহেতু আপনার সামনের মাসে আবেদন করবেন, সেক্ষেত্রে আপনাদের আর সুযোগ থাকবে না। সেক্ষেত্রে যে অ্যাডক কমিটি আছে সেটির পরিচালনা পর্ষদের মেয়াদ হইতে মনে করুন যে তারিখটি হবে এবং পরিচালনা পর্ষদের মেয়াদ পর্যন্ত যে তারিখটি হবে সেই তারিখটি দিয়ে দিবেন। পরবর্তীতে পরিচালনা পরিষদ স্থায়ীকাল হইতে, অর্থাৎ আপনার পরিচালনা পরিষদের মেয়াদ হইতে এবং পরিচালনা পরিষদ স্থায়ীকাল কতদিন হবে, এই দুইটা কিন্তু প্রায় একই তারিখ হবে। এবং পরিচালনা পরিষদ স্থায়ীকাল পর্যন্ত, যেটি কিন্তু পরিচালনা পরিষদের মেয়াদ পর্যন্ত এবং পরিচালনা পরিষদ স্থায়িত্বকাল পর্যন্ত, এই তারিখ কিন্তু একই হবে। অর্থাৎ আপনাদের এই তারিখটা এবং এই তারিখটা কিন্তু একই তারিখ, এবং এই তারিখটা এবং এই তারিখটা একই তারিখ, এই দুইটা তারিখ আপনাদের কিন্তু দিতে হবে। পরবর্তীতে এখানে আপনার নিয়োগ, খেয়াল করুন এখানে নিয়োগ পরীক্ষার তারিখ, আপনার নিয়োগ পরীক্ষার তারিখটি আপনি এখান থেকে আপনার যে তারিখটি আপনার কাছে আছে সেই তারিখটি আপনি এখানে দিয়ে দিবেন। এখানে ক্লিক করলে আপনার এখানে ক্যালেন্ডার শো করবে, যে তারিখটি হয় সেই তারিখটা আপনি এখানে দিয়ে দিবেন। নিয়োগ পরীক্ষার তারিখ এবং নিয়োগ তারিখ, এই দুইটি তারিখ আপনাকে দিতে হবে। পরবর্তীতে এখানে আবেদন সংখ্যার ক্ষেত্রে এখানে আপনার তথ্যটি না দিলেও হয়, কিন্তু আপনার প্রতিষ্ঠানে সর্বশেষ স্বীকৃতির মেয়াদের তারিখ কিন্তু দিতে হবে। আপনার প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির মেয়াদ আপনি এখানে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে এই বিষয়টি জেনে নেবেন, যে আপনার প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি যে মেয়াদটি, শেষ মেয়াদটি আছে, যেটি 2 বছর পর পর কিন্তু প্রতিষ্ঠানকে করতে হয়, সে তারিখটি আপনাকে এখানে দিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আপনাদের হয়তো এখানে এসএমসি অথবা জিবি এখানে একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা এখানে যেহেতু বেশিরভাগ প্রতিষ্ঠানেই অ্যাডক কমিটির মেয়াদ এখন নেই, যেটি বাতিল হয়ে গিয়েছে, আপনারা জানেন নিয়মিত কমিটি করার চিঠি দেওয়া হয়েছে, যেটি কাজ প্রক্রিয়াধীন আছে, খুব শীঘ্রই হয়তো নিয়মিত কমিটি আসবে। এখন এর আগে যদি আপনাদের আবেদনটি করতে হয়, সেক্ষেত্রে আপনাদের যেই অ্যাডক কমিটিটি আছে তার তারিখ দিলেই হবে এবং তার মেয়াদটি ফুরিয়ে গিয়েছে সে তারিখটাই দিবেন, এতে কোনো আপনার সমস্যা হবে না।
এবং যেহেতু আপনার কমিটি এখন বর্তমানে নেই, সেক্ষেত্রে আপনাকে এই তারিখটি দিয়েই আপনাকে আবেদনটি করতে হবে। এবং সেক্ষেত্রে যদি আবেদন করার আগেই নিয়মিত কমিটি চলে আসে, সেটার কথা আলাদা, তখন আপনি সেই কমিটির তারিখটি দিতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের জানাবেন, ইনশাল্লাহ আমি সেই প্রশ্নের অ্যান্সার আপনাদেরকে দিব। এবং আপনারা যদি মনে করেন সেক্ষেত্রে আপনারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছ থেকেও এই বিষয়টি একটু তার কাছ থেকেও জানতে পারেন যে আপনারা এখানে কোন তারিখটি ব্যবহার করবেন। আমি যতটুকু জানার চেষ্টা করেছি বা জেনেছি, সেক্ষেত্রে যেই বর্তমান যে কমিটিটি ছিল যার মেয়াদ ফুরিয়ে গিয়েছে তাদের তারিখটি দিলেই হবে। তারপর আপনারা আপনাদের নিজ নিজ উপজেলা শিক্ষা অফিসারের কাছ থেকে জেনে নেবেন যে এখানে যেহেতু আপনাদের কমিটির মেয়াদ নেই, নিয়মিত কমিটি নেই, সেক্ষেত্রে এখানে আপনারা কোন তারিখটি ব্যবহারটি করবেন। তাহলে এতে আপনার আর কোনো ভুল ত্রুটি থাকবে না। যেহেতু হয়তো আমার উপজেলার অফিসার যেটি বলেছে আপনার উপজেলার অফিসার হয়তো নাও বলতে পারে বিষয়টি। তো সম্মানিত শিক্ষক বিন্দু, আপনারা আজকে আমরা ইএমআইএসে কীভাবে এমপিওর আবেদন করবেন সেটির তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সামনে আর 3টা ধাপ আছে। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই 4 নম্বর ধাপ, 5 নম্বর এবং 6 নম্বর ধাপ নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।